5 বছর কেটে গেছে সেই দিনের পর। আমি এখন বন্ধুর অফিসের ম্যানেজার। শুনেছি মিষ্টির একটা মেয়ে হয়েছে, মানে আমাদের একটা মেয়ে হয়েছে, নাম রিফা। আমার নামের সাথে মিলিয়ে রেখেছে, কিন্তু এখনও আমার মেয়েকে দেখিনি। সত্যি বলতে কখনো দেখার চেষ্টা করিনি, কিন্তু ইদানিং মিষ্টি আর রিফার কথা খুব মনে পড়ে। ইচ্ছেও করে ছুটে যাই, কিন্তু কোন মুখে মিষ্টির সামনে গিয়ে দাঁড়াবো আমি? বিকেল 4টা এখন। অফিসে ভালো লাগছে না। অফিস থেকে বের হয়ে হাঁটছি। রাস্তার একপাশে ছোট্ট একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসে আমার হাত ধরে। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি ছোট্ট একটা পরী। পাপ্পা, তুমি এখানে কি করছো? পাপ্পা? আমি তোমার পাপ্পা? কে বললো তোমাকে? তুমি আমাকে চিনতে পারছো না পাপ্পা? আমি আরিফা। আমার মোবাইলে তোমার ছবি দেখেছি। রিফা নামটা শুনে বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। খুশিতে চোখের কোণে পানি চলে আসে। আমার মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি যেন বিশ্বাস করতে পারছি না। রিফার কমরে চুমু দিতে নিলে কেউ ওকে টেনে দূরে সরিয়ে নিয়ে যায়। তাকিয়ে দেখি মিষ্টি। মামনি, তোমাকে বলেছি না অপরিচিত কারোর সাথে কথা বলবে না। আমি তো অপরিচিত কারোর সাথে কথা বলছি না আম্মু। আমি তো আমার পাপ্পার সাথে কথা এটা তোমার পাপ্পা না। তোমার পাপ্পা 5 বছর আগে মারা গেছে। আমি মিষ্টির কথা শুনে ওর দিকে তাকিয়ে আছি। মিষ্টি একবার আমার দিকে তাকিয়ে অন্যদিকে তাকিয়ে ফেলে। তুমি মিথ্যে বলছো। এই তো আমার পাপ্পা। মিষ্টি ঠাস করে রিফার গালে থাপ্পড় দিয়ে চিৎকার করে বলে, বলেছি না আমি তোমার পাপ্পা মারা গেছে। এটা তোমার পাপ্পা নয়। মিষ্টি এতটুকু মেয়েকে তুমি মারছো কেন? আর ও তো ভুল কিছু বলেনি। আমি আপনার সাথে কথা বলতে চাই না। আর ভুল বলেনি মানে? মনে আছে আপনার? আপনি বলেছিলেন এই সন্তান আপনার না, আমি অন্য কারো পাপের ফসল আপনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। আমি কিছুই ভুলিনি। আর আজ বলেছে ও ভুল বলেনি। শুনুন মিস্টার আতিক, আরিফা শুধু আমার মেয়ে, আপনি ওর কেউ না। মিষ্টি রিফাকে নিয়ে চলে যাচ্ছে। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। চোখ থেকে পানি পড়ছে। বলার মতো কোনো কথা আমার নেই। রিফা আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। মিষ্টিও একটু পর চোখ মুছছে। আশেপাশের লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। চোখে পানি মুছে চায়ের বিল দিয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি বাসায়। কিরে, তোর চোখ এমন ফুলে আছে কেন? কান্না করেছিস মনে হচ্ছে। কিছু হয়নি আম্মু, এমনি ভালো লাগছে না। আমার কাছেও আজকাল মিথ্যে বলছিস দেখছি। কি হয়েছে বল আমাকে। আজকে মিষ্টিকে দেখলাম, সাথে আমাদের 5 বছরের মেয়ে রিফাকে। আজ তোর মনে হচ্ছে আরিফা তোর মেয়ে? এতদিন মেয়েটাকে কত কষ্ট দিয়েছিস, ভুলে গেছিস? মেয়ে কতবার তোর কাছে ছুটে এসেছিল, তুই মেয়েটাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিস। প্রতিশোধের নেশায় সব ভুলে গিয়েছিলি। মেয়েটার চরিত্র নিয়ে কথা বলেছিস, নিজের সন্তানকে অস্বীকার করেছিস, পাপের ফসল বলেছিস। ভুল করেছি আম্মু, আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আমি মিষ্টি আর রিফাকে ফিরিয়ে আনতে চাই আম্মু। আমি কিছু করতেও পারবো না, আর যেতেও পারবো না। তোর ইচ্ছে হলে তুই যেতে পারিস। আমি কিছু না বলে নিজের রুমে চলে আসি। ফ্রেশ হয়ে না খেয়ে শুয়ে পড়ি। বুঝছেন, আপনি কেউ না। আরিফাকে নিয়ে বাসায় চলে আসি। রুমে এসে দরজা বন্ধ করে আরিফাকে বুকে জড়িয়ে ধরে বসে আছি। এতদিন পর আজ নিজের মেয়ে বলতে এসেছো তুমি। 5টা বছর চলে গেছে। বেঁচে আছি না মরে গেছি একবার খোঁজ নেবার প্রয়োজন মনে করনি। আমি তোমাকে ছাড়া একা বাঁচতে শিখে গেছি। আমার মেয়েকে নিয়ে আমি বাকিটা জীবন কাটিয়ে দেব। মাম্মাম, তুমি আমাকে কেন পাপ্পার থেকে নিয়ে আসলে? আর কেন মিথ্যে বললে? আমার পাপ্পা তো বেঁচে আছে। তোমার পাপ্পা আমাকে বিয়ে করেও স্বীকার করেনি, তোমাকে অস্বীকার করেছে। তুমি বলো মামুনি, আমি কি করে তোমাকে ওই লোকটার কাছে যেতে দেই? পাপ্পা আমাকে কেন অস্বীকার করছে মাম্মা? পাপ্পা কি তোমাকে ভালোবাসে না? না মামুনি, তোমার পাপ্পা আমাদের ভালোবাসে না। তুমি আমাকে ছেড়ে তোমার পাপ্পার কাছে চলে গেলে আমি বাঁচবো না মামুনি। তুমি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না মাম্মা, আমি তোমাকে ছেড়ে যাব না। আমার চোখের পানি মুছে দিতে দিতে কথাটা বলল আরিফা।
মেয়ে নিয়ে ওয়াশরুমে এসে দুজনেই ফ্রেশ হয়ে নেই। এরপর আরিফার জন্য নুডলস বানিয়ে নিজের হাতে ওকে খাইয়ে দেই। আরিফা আমার কোলে শুয়ে ঘুমিয়ে পড়ে। আব্বু অফিস থেকে এসে সোজা আমার রুমে আসে। আরিফাকে না দেখে আব্বু একদিনও আব্বুর রুমে যায়নি। আমার নানুমণি কি ঘুমিয়ে পড়েছে? আব্বু মাত্রই ঘুমালো। তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও। আব্বু এসে আরিফার গালে চুমু দিয়ে চলে যায়। আমি আরিফাকে বালিশে শুইয়ে দিয়ে ওর পাশেই শুয়ে পড়ি। সন্ধ্যার একটু আগে বাসা থেকে বের হয়ে রওনা দিই মিষ্টিদের বাসার উদ্দেশ্যে। বাসা থেকে কিছুটা দূরে এসে রিক্সা থামে। রিক্সা ভাড়া দিয়ে হাঁটতে থাকি। 5 মিনিট লাগে পৌঁছাতে। এসে দেখি মিষ্টি বসে আছে বাসার সামনে। রিফা আঙ্কেলের সাথে খেলা করছে। আমাকে দেখে মিষ্টি দৌড়ে এসে রিফাকে জড়িয়ে ধরে। আঙ্কেল আমার সামনে এসে দাঁড়ায়। আন্টি তাকিয়ে আছে কী হবে সেটা দেখার জন্য। আশেপাশের মানুষও তাকিয়ে আছে। আঙ্কেল আমাকে বাসার ভেতরে আসতে বলে। হলরুমে সবাই বসে আছি। বলো, কেন এসছো তুমি এত বছর পর? জি আঙ্কেল, মানে আমি আসলে যা বলার স্পষ্টভাবে বলো। ম্যানম্যান করছো কেন? আমি মিষ্টি আর রিফাকে নিতে এসেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। জানি অনেক দেরি হয়ে গেছে, তবু আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আব্বু তুমি ওনাকে বলে দাও আমি ওনার সাথে যাব না। আমাদের ওনার কোনো প্রয়োজন নেই। মিষ্টি একবার আমার ভুলগুলো ক্ষমা করে আমার সাথে চলো। কথা দিচ্ছি কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। তুমি আমার মাম্মামকে কষ্ট দিয়েছো। আমরা তোমার সাথে যাব না। তুমি চলে যাও পাপ্পা। নানুমণি, পাপ্পার সাথে এভাবে কথা বলতে নেই। আব্বু তুমি ওনাকে যেতে বলো। আমি ওনার সাথে যাব না। আজ মেয়ের কথা এত ভাবছেন, সেদিন কেন ভাবেননি? সেদিন তো বলেছিলেন আমার মেয়ে পাপের ফসল। আমি আমার মেয়েকে একা বড় করতে পারবো। আপনার পরিচয় দেবার কোনো প্রয়োজন নেই। মিষ্টিমা, আদিকের কথা সত্যি। আরিফার ওর বাবার পরিচয়েরও প্রয়োজন আছে। ও এখন ছোট, তাই এসব বুঝছে না। কিছুদিন পর লোকজন ওর দিকে আঙুল তুলবে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ। তাই বলে আমি এই লোকটার সাথে চলে যাব আব্বু? তোমরা ভুলে গেলেও আমি ভুলিনি। তুমি এই লোকটার পায়ে পর্যন্ত ধরেছ, তবু এই মানুষটা আমাকে আমার মেয়েকে স্বীকার করেনি। পিছনের কথা মনে রেখে মেয়ের জীবনটা তো অন্ধকারে ঠেলে দিতে পারিস না। আরিফের কথা ভেবে হলেও আমার মনে হয় তোর আতিকের সাথে তো যাওয়া উচিত। আম্মুও একই কথা বলে। মেয়ের মুখের দিকে তাকিয়ে যাব, কিন্তু এই লোকটাকে কখনো মেনে নিতে পারবো না। আরিফা আমার দিকে তাকিয়ে আছে। আতিক মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আমি ঠিক আছে বলে আরিফাকে নিয়ে রুমে চলে আসি। মাম্মাম, আমরা পাপ্পার সাথে সত্যি যাব? মামুনি, তোমার জীবন আমি নষ্ট হতে দিব না। কেউ তোমার দিকে আঙুল তুলুক, আমি সেটা হতে দিব না। তোমাকে একটা কথা বলি বাবা, আগে যা হয়েছে ভুলে যাও। মিষ্টি এখনও নিজের ইচ্ছে তোমার সাথে যাচ্ছে না, সেটা আমি জানি। শুধু আরিফের ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়েছে। যদি পারো মিষ্টির মনে তোমার জন্য যে অভিমান আর ঘৃণা জন্মে আছে, ভালোবাসা দিয়ে সেগুলো ভুলিয়ে তোমার জন্য ভালোবাসার চেষ্টা করো। আপনি চিন্তা করবেন না আঙ্কেল। আমি মিষ্টির সাথে অন্যায় করেছি আমি জানি। ও আমাকে এত সহজে মানবে না সেটাও আমি জানি। তবে আমি ওর মনে আবার আমার জন্য ভালোবাসা সৃষ্টি করব। একটু পর মিষ্টি আর রিফা রেডি হয়ে ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে আসে। আমি মিষ্টির হাত থেকে ব্যাগ নিতে গেলে বলে, কোনো প্রয়োজন নেই, আমার ব্যাগ আমি নিতে পারবো। আমি কিছু না বলে রিফাকে কোলে নিয়ে আঙ্কেল আন্টি থেকে বিদায় নিয়ে মিষ্টিকে নিয়ে বাসা থেকে বের হয়ে রিক্সায় করে স্টেশনে এসে রিক্সা নিয়ে বাসায় চলে আসি। আম্মু আমার সাথে মিষ্টি আর রিফাকে দেখে কাছে আসে। কেমন আছো মা? দিদি ভাই এসো আমার কাছে। ভালো আছি আম্মু, আপনি কেমন আছেন? তোমাদের দেখে এখন খুব ভালো আছি। তুমি আমার পাপ্পার মাম্মাম? দিদি ভাই, আমি তোমার পাপ্পার মাম্মাম, তোমার দিদিমণি। সবাই বাসার ভেতরে চলে আসি। রিফা আমার রুম খুঁজছে। আমি রুম দেখিয়ে দিতে মিষ্টি রুমে চলে যাই। রিফা আম্মুর সাথে মজা করছে। আমি রুমে এসে দেখি মিষ্টি বেডে আছে। চেঞ্জ না করে বসে আসো যে, ওইদিকে ওয়াশরুম, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। সেটা আপনাকে বলে দিতে হবে? একটা কথা মনে রাখবেন, আমি এখানে আপনার জন্য আসিনি, শুধু আমার মেয়ের জন্য এসেছি। আমার উপর স্বামীর অধিকার দেখাবেন না।
বলে ওয়াশরুমে চলে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বেড়ে বসে পড়ি। অনেক বেশি রেগে আছে, সময় লাগবে বোঝা যাচ্ছে। একটু পর চেঞ্জ করে একটা কমলা রঙের 3 পিস পরে বের হয়ে আসে। আমি ওকে শুনিয়ে শুনিয়ে অন্যদিকে তাকিয়ে বলতে থাকি, আমি এক চোখে চোখে দেখেছি তোমার ছবি, আর এক চোখে ব্যথা সাজিয়ে। আমি এক বুকে ধরেছি তোমার স্মৃতি, আর এক বুকে শোকের দরিয়া। আমার দু চোখেই আন্ধার তোমার কারণে, বলো কি করে থাকিয়া ভুলিয়া। একবার আসো এই বুকে ফিরে, আমাকে আবার দেখে ভালোবাসিয়া। ফালতু কথা বললে আমি এখান থেকে চলে যাব। এসব বলে যদি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে থাকেন তাহলে আপনি ভুল করছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আমি কখনো ভুলতে পারবো না আমার আব্বু আপনার পায়ে ধরেছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আমি দুহাত দিয়ে দুদিকে সরিয়ে শুয়ে থাকি। আতিক বেড়া, তুই তো গেয়া, তোর বউ খুব রেগে আছে। তুই কেন যে আরও আগে তোর বউয়ের কাছে ফিরে গেলি না? আচ্ছা দিদিমণি, তুমি পাপ্পাকে কেন বকনি? পাপ্পা যখন মাম্মামকে কষ্ট দিয়েছে, আমাকে দেখতে চায়নি। তোমার পাপ্পা আমার কথা শুনলে তো? তোমার পাপ্পা ঘাটতেরা, কারো কথা শোনে না। এখন তুমি এসে গেছো না, তুমি তোমার পাপ্পাকে বকে দিবে। কেন সে তোমার মাম্মামকে কষ্ট দিল? কেন তোমাকে দেখতে গেল না? আমি পাপ্পাকে বকে দিব। জানো দিদিমণি, মাম্মাম না সব সময় একা একা কান্না করতো, আর পাপ্পার ছবি দিকে তাকিয়ে বলতো, তুমি কবে আমাকে তোমার কাছে ফিরিয়ে নিতে আসবে? কিন্তু পাপ্পা অনেক লেট করে যাওয়ায় মাম্মাম রাগ করে আছে। রাগ তো করার কথা দিদি ভাই, তোমার পাপ্পা ভুল করেছে। তোমার মাম্মাম খুব ভালো বলে এত কিছুর পরেও ফিরে এসেছে। রুম থেকে বের হয়ে আম্মু আর আরিফার কথা শুনে দাঁড়িয়ে আছি। আম্মুর উপর আমার কোনো রাগ নেই। আম্মু সবসময় আমার পক্ষে ছিল, কিন্তু খবিশটাই আমাকে বারবার ফিরিয়ে দিয়েছে। রাতে সবাই একসাথে খেতে বসেছি। রিফাকে আমি নিজ হাতে খাইয়ে দিচ্ছি। বাবা হবার অনুভূতি কতটা যে আনন্দের সেটা এতদিনে বুঝতে পেরেছি। আমি এমনি এক হতভাগা বাবা যে নিজের মেয়েকে 4টা বছরে একবারও কোলে নিতে পারিনি। সবটা আমার এক ভুলের জন্য হয়েছে। প্রতিশোধের নেশায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। জানো পাপ্পা, আমার বন্ধুরা ওদের পাপ্পাদের সাথে খেলা করতো, আমি সেগুলো দেখে দেখে কান্না করতাম। তুমি আমাকে এতদিন কেন দেখতে যাওনি? আমাকে আদর করনি। ভুল হয়ে গেছে মামুনি, আর কখনো এমন হবে না। এখন থেকে আমি সবসময় তোমার কাছে থাকবো, তোমার সাথে খেলা করব, তোমার জন্য অফিস থেকে আসার সময় মজা নিয়ে আসবো। তুমি পাপ্পাকে মাফ করে দিবে তো? আমি তো তোমার উপর রেগে নেই, মাম্মাম রেগে আছে। তুমি মাম্মামের রাগ ভাঙাও। তুমি মাম্মামকে কষ্ট দিয়েছো। আরিফা, তোমাকে বলেছি না খাবার সময় কথা বলতে হয় না? চুপচাপ খাবার খাও। তুমি আমার মেয়েকে বকছো কেন? আমার মেয়ে আমার সাথে কথা বলছে। ইচ্ছে করছে খাবারের প্লেটটা উপরে ছুঁড়ে মারি। আম্মু সামনে বলে কিছু বলছি না, চুপচাপ খাবার খেয়ে উঠে রুমে চলে আসি। খাবার শেষ করে রিফাকে কোলে নিয়ে রুমে চলে আসি। রুমে এসে দেখি মিষ্টি নিচে বিছানা করেছে। তুমি নিচে শুবে নাকি? আমার বেড অনেক বড় আছে, 3জন একসাথে শুতে পারবো। এটা আমার জন্য না, আপনার জন্য। আমার সাথে এক বিছানায় শোবার স্বপ্ন দেখে লাভ নেই। নিচে ঘুমান গিয়ে। আরিফা মামনি, এসো। মাম্মাম, পাপ্পা আমাদের সাথে উপরে ঘুমাক না। তোমাকে আমি আসতে বলেছি। রিফাকে মিষ্টির কাছে দিয়ে নিচে শুয়ে পড়ি। কিছু বললে আবার না রাগ করে চলে যায়। কিছুদিন এগুলো সহ্য করা ছাড়া উপায় নেই। ধীরে ধীরে রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। নিজের রুমেই নিজেকে নিচে ঘুমাতে হচ্ছে, এটা এক নতুন ইতিহাস। কোলবালিশটা দাও না, এটা ছাড়া ঘুম হবে না। কিছু না বলে কোলবালিশটা আমার ওপর ছুঁড়ে মারে। বাপরে কি শক্তি! কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। ফজরের আজানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে রুমে এসে নামাজে দাঁড়াতে গেলে দেখি আতিক গুটিসুটি দিয়ে শুয়ে আছে। কাঁথাটা পাশে পড়ে আছে। কাঁথাটা উপরে দিয়ে নামাজ পড়ে নেই। নামাজ শেষ করি। কিছু সময় শুয়ে থেকে উঠে রুম থেকে বের হয়ে কিচেনে চলে আসি। খুঁজে শুধু আটা আর ডিম পেলাম। রুটি বানাতে শুরু করি। ঘুম থেকে উঠে দেখি মিষ্টি বেড়ে নেই। রিফা ঘুমিয়ে আছে। ওয়াশরুম থেকে গোসল করে রুমে এসে অফিসের জন্য রেডি হয়ে নেই।
মিষ্টি রুমে এসে রিফাকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে দেয়। ডাইনিংয়ে এসে রুটি আর ডিম দেখেই তো মেজাজ গরম হয়ে গেল। আমি তোমাকে কতবার বলেছি রুটি বানাবে না? তুমি জানো না আমি এসব খাই না। আমি কিছুই করিনি, বৌমা করেছে। দরজা দিয়ে মিষ্টি আর রিফাকে আসতে দিকে চুপচাপ বসে পড়ি। অনেক কষ্ট করে কোনো রকম একটা রুটি খেয়ে রিফার কমলে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে অফিসে চলে আসি। কিছু হয়েছে আম্মু? আতিক এত অল্প খাবার খেলো যে? আতিক রুটি খায় না, কিন্তু তুমি বানিয়েছো বলে চুপচাপ খেয়েছে। আজ সারাদিন আর কিচ্ছু খেতে পারবে না। বললেই তো হতো আম্মু, আমি অন্য কিছু করে দিতাম। আমিও ভুলে গেছিলাম। আচ্ছা বাদ দাও, তুমি দিদিভাইকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নাও। যতই আতিককে দেখতে না পারি, আম্মুর কথা শুনে খারাপ লাগছে। আমি কেন যে আম্মুকে আগে জিজ্ঞেস করলাম না আমার জন্য এখন সারা দিন না খেয়ে থাকবে। আরিফাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেই, এরপর সব কিছু গুছিয়ে রেখে রুমে চলে আসি। মোবাইলটা বেজে ওঠে, আব্বু কল করেছে। আরিফা কল রিসিভ করে কথা বলছে। নানু ভাই কেমন আছো তুমি? আমার বউটা আমার থেকে দূরে চলে গেছে, আমি কি করে ভালো থাকি? আমি চলে এসেছি তো কি হয়েছে, তোমার বড় বউ তো তোমার কাছে আছে। আমি যে আমার ছোট্ট বউটাকে বেশি ভালোবাসি। আচ্ছা তুমি কেমন আছো সেটা বলো না রমণী। আমিও খুব ভালো আছি। পাপ্পা দিদিমণি আমাকে খুব ভালোবাসে। আচ্ছা তোমার মামামকে দাও। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? এই তো ভালো আছি মা। ওখানে সব কিছু ঠিক আছে তো? তুমি আব্বু সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। পিছনে সব কিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু কর। জামাই যখন নিজের ভুল বুঝতে পেরেছে, আমার মনে হয় এখন আর তো রাগ করে থাকাটা ঠিক হবে না। দেখা যাক আব্বু, আমি এত তাড়াতাড়ি সবকিছু মেনে নিতে পারছি না। তোর যা বলে মনে হয় তাই কর, আমি তোকে কোনো কিছু নিয়ে জোর করব না। আব্বুর সাথে আর কিছু সময় কথা বলে কল কেটে দেই। রুমটা গুছিয়ে নেই নিজের মতো করে। গোয়াল ঘর বানিয়ে রেখেছে, সব কিছু গুছিয়ে নিতে নিতে 12টা বেজে যায়। আম্মুর কাছে এসে জিজ্ঞেস করি কি রান্না করব। তুমি মাত্র কালকে এসেছো মা, এখন এত কিছু করতে হবে না। আমি রান্না বসাচ্ছি, তুমি দিদিভাইকে গোসল করিয়ে দাও। আম্মু আপনি এতদিন করেছেন, এখন আমি এসেছি আমিই করব। আরিফাকে পরে গোসল করাবো, আপনি ওকে নিয়ে গল্প করুন, আমি ততক্ষণে রান্না শেষ করছি। আমি অনেকবার না বললেও আমি জোর করে রান্না করছি। আতিক মুরগির মাংস ভুনা খুব পছন্দ করে। আমাকে একদিন বলেছিল ফ্রিজ থেকে মুরগি নিয়ে ভিজিয়ে রেখে বাকি সব কাটাকাটি করে নিই। আজকে অফিসের এত কাজের চাপ হবে বুঝতে পারিনি। নিঃশ্বাস ফেলার সময়টুকুও পাচ্ছি না। 5টা অফিস শেষ হলে অফিস থেকে বের হয়ে একটা দোকানে এসে রিফার জন্য কিছু চকলেট নিয়ে নেই। মেয়েটাকে এখনও কিছুই দিতে পারিনি। এরপর একটা আইসক্রিম পার্লারে এসে কয়েক রকমের আইসক্রিম নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই রিফা দৌড়ে এসে আমার কোলে ওঠে। রিফার গালে কপালে চুমু দিতে বলি, আমি আজ আমার মামুনির জন্য কী এনেছি বলো তো? কি এনেছো পাপ্পা? চকলেট আইসক্রিম নিয়ে এসেছি। রিফাকে কোল থেকে নামিয়ে ওর হাতে চকলেট আর আইসক্রিম দিতে আমার গালে চুমু দিয়ে দৌড় দিয়ে চলে যায়। রুমে বসে বসে ফেসবুকে নিউজ ফিড ঘুরছি। আরিফা আমার কাছে এসে 2টা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, মাম্মাম পাপ্পা আমার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে এসেছে। মামুনি তোমার মাম্মামও চাইলেও খেতে পারে। মামুনি আমি অচেনা কারণ নিয়ে আসে কিছু খাই না, বলে দাও তুমি। অচেনা কাউকে তো আনিনি আম্মু, পাপ্পা নিয়ে এসেছে। মাত্র 2 দিন পাপ্পার কাছে এসে পাপ্পার পক্ষ নেওয়া হয়, আর আমি যে এতদিন কোলে পিঠে করে বড় করলাম সেটা কিছু না। এই জন্য বলে মেয়েরা বাবার হয়। কিছু বলার থাকলে আমাকে বলতে পারো, আমার মেয়েকে কেন বকছো? আমার আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই। টেবিলে খাবার রাখা আছে, ইচ্ছে হলে গিয়ে খেয়ে নিতে পারেন। সকালে যা খাইয়েছো এখনও গলার মধ্যে আটকে আছে, আজকে আর কিছু খেতে পারবো না। আপনার যখন রুটি খেলে প্রবলেম হয় তখন কে বলেছে খেতে আপনাকে? তুমি এই প্রথম আমার জন্য কিছু বানিয়েছো, আমি কি করে না খাই বলো? সমস্যা নেই, আমার অভ্যাস আছে না খেয়ে থাকার। মিষ্টি কিছু বলতে চেয়েও থেমে যায়। আমি ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ি। সারাদিন কাজের চাপে বড্ড ক্লান্ত। আমি আরিফাকে নিয়ে রুম থেকে বের হয়ে হল রুমে এসে বসে বসে আইসক্রিম খাচ্ছি। আজকে রাতেও আর আতিক খায়নি।
আরিফাকে নিয়ে রাতের খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়ি। অফিস বাসা রিফাকে নিয়ে মজা করার মিষ্টির অবহেলার কেটে যায় 7 দিন। এখনও মিষ্টি আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। জানি না আমার ভুলের জন্য আর কতদিন মিষ্টির ঘৃণার পাত্র হয়ে থাকতে হবে। আচ্ছা, মিষ্টি কি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না? অফিস শেষ করে সব কিছু গুছিয়ে ব্যাগে কাঁধে করে অফিস থেকে বের হয়ে হাঁটছি। আজ রিক্সা দিয়ে যেতে ইচ্ছে করছে না, তাই রাস্তার এক পাশ দিয়ে হাঁটছি। হঠাৎ আমার চোখ যায় একটা পার্কের দিকে। দেখি মিষ্টি একটা ছেলের সাথে বসে হাসাহাসি করছে। আমি মিষ্টির নাম্বার কল করি, মোবাইলটা একবার দেখে রেখে দেয়। আচ্ছা, এটাই তাহলে কারণ আমাকে মেনে না নেয়ার? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর তুমি অন্য ছেলের সাথে এখানে বসে আছো। এতটা দূরত্ব দুজনের মাঝে চলে আসবে বুঝতে পারিনি। হারিয়ে গেছে সেই সোনালি দিনগুলো, হয়তো আর ফিরে পাবো না। মন জুড়ে ছিলে আলো জ্যোৎস্না মাখা, চোখেতে কতই না রঙিন স্বপ্ন। হঠাৎ এভাবে ঝড় এসে সব কিছু কেড়ে নেবে বুঝতে পারিনি। বিরহ এসে আমাদের মাঝে এভাবে গ্রাস করবে জানা ছিল না। ভালোবাসা কেন এত জ্বালা দেয় ভুলেই গেছি। হাত বাড়ালেই চাঁদটাকে ছোঁয়া যায় না, স্বপ্ন কেবলই স্বপ্ন হয়ে থাকে, তাকে কখনো জেগে পাওয়া যায় না। আমার চাওয়াতে কি ভুল ছিল সেটা অজানা হয়েই রয়ে যাবে। আমি তোমার সাথে যা করেছি তার ক্ষমা পাবো না। তোমার সুখটা আমার সব, তোমার সুখের পথে বাধা হব না। আমি বুঝে গেছি তুমি চলে গেছো আজ বহুদূরে, অচেনা সুখের আশায়। তোমার রেখে যাওয়া স্মৃতি নিয়ে বাকিটা জীবন থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি। গল্পটির বাকি পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।